আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এ পর্বে আমরা সমাধান করব 27 নম্বরের যে সমস্যাটি, এই 27 নম্বর সমস্যা। তো এখানে বলতেছে যে 4% হার মুনাফায় কোনো টাকার 2 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য 1 টাকা হলে মূলধন কত? মূলধন মানে আসল। তো মুনাফার হার হচ্ছে 4%। হ্যাঁ, আর এখানে আসল টাকাটা দেওয়া নেই, কোনো টাকা বলছে। সময় হচ্ছে 2 বছর। এখন ওই একই টাকার 2 বছরের মধ্যে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফা, এই দুটার টাকার পার্থক্য হচ্ছে 1 টাকা। এখন এটা মূলধন কত, এটা আমাদের বের করতে হবে। এখন তার আগে আমরা একটু সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফা সম্পর্কে পরিচিত হই। এটা সম্পর্কে আপনারা জানেন, সরল মুনাফাটা হচ্ছে যে আপনি কোনো টাকা দিলেন, সেই টাকাটার প্রতি বছরে যে সুদটা হবে সেটা হচ্ছে সরল মুনাফা। আর চক্রবৃদ্ধি মুনাফাটা হচ্ছে যে আপনি কোনো টাকা ব্যাংকে রাখলেন, ওই ব্যাংকে আপনাকে প্রথম বছর সুদ দিল, কিন্তু আপনি ওই টাকাটা তুললেন না, তখন দ্বিতীয় বছরে ব্যাংক আপনার মূল টাকার যে সুদটা দিল ওটা তো দিবেই, তার সাথে সাথে এই আপনি যে প্রথম বছরে যে সুদটা হয়েছে এটা ব্যাংক থেকে তুলে নেই, তাহলে ওইটারও আবার একটা কি দিবে, মুনাফা দিবে বা সুদ দিবে। ওইটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। মানে চক্রবৃদ্ধি মুনাফাটা হচ্ছে মুনাফারে আবার মুনাফা বের হবে। হ্যাঁ, তো এই হচ্ছে 2 প্রকার মুনাফা। ওকে, আসেন এখন মনে করি মূলধন পি টাকা। আমরা জানি না মূলধন এখানে বলছে যে কোনো টাকার। তো আমরা এখানে এটাকে ধরে নিলাম পি টাকা। তাহলে সুদের হার আর ইজুকাল টু কত পার্সেন্ট? 4%। তো এটাকে আমরা লিখতে পারি 4/100। ঠিক আছে, আচ্ছা একটু বাংলা ইংলিশ মিশে লেগে গেছে, তো একটু ম্যানেজ করে নেবেন। 4/100। আচ্ছা, সুদের হার 4/100। এখন সময় এন সমান কত বছর? 2 বছর। ওকে, এখানে বলা আছে আমাদের তথ্যে। এখন সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য হচ্ছে 1 টাকা। তাহলে আমরা প্রথমে সরল মুনাফা নির্ণয় করি। সরল মুনাফার সূত্র আমরা জানি, সরল মুনাফার সূত্র আই ইজ ইকুয়াল টু পি আর এন। এভাবেই লিখতে পারি অথবা এভাবেই লিখতে পারি, পি আর এন। এখানে গোল চিহ্নটা দেওয়া নেই, তো গোল চিহ্ন যদি না থাকে তাহলে গোল চিহ্ন আছে, এটা আমাদের বুঝে নিতে হবে। তো পি এখানে আমরা মূলধন পি এ ধরছি। হ্যাঁ, আর আর এর মান হচ্ছে 4/100, এন আছে 2। আচ্ছা, এটা আপনি আপনারা একটু খেয়াল করবেন, বাংলা ইংলিশ সব মিশে লেগে গেছে কিন্তু। আচ্ছা, তাহলে 2, তাহলে এখান থেকে আমরা যদি হিসাব করি তাহলে এই পি 4 আর 2 সব উপরে আছে, তাই না? তাহলে 4×2 8, আর পি গুণ করলে হচ্ছে 8p ভাগ হচ্ছে 100। ওকে, তাহলে আই ইকুয়াল টু 8p/100। এখান থেকে কাটাকাটি করলে 50 দিয়ে 2 দিয়ে যদি আমরা কাটি তাহলে, আচ্ছা 4 দিয়ে কাটা হয়েছে, 4 দিয়ে 8কে ভাগ করলে এখানে 4×2 8, তাই না? আর 4 8/100, তাহলে 4×2 8, আর এখানে 4কে 100 দ্বারা ভাগ করলে 4×25 100। এই জন্য 25 ভাগ, মানে 4 দিয়ে 8কেও ভাগ করা হয়েছে, 4 দিয়ে 100কেও ভাগ করা হয়েছে। ওকে, তাহলে এখানে থাকতেছে 2p আর নিচে থাকতেছে 25 টাকা। তাহলে আই সমান হচ্ছে 2p/25 টাকা। এটা হচ্ছে সরল মুনাফা বের হলো। হ্যাঁ, এরপর আসেন চক্রবৃদ্ধি মুনাফা। চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয়ের সূত্র হচ্ছে যে চক্রবৃদ্ধি মুনাফাকে সি দ্বারা প্রকাশ করা হয়, সি ইজ ইকুয়াল টু পি 1 প্লাস আর টু দি পাওয়ার এন। ঠিক আছে, এটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয়ের সূত্র। তো এখানে সি ইজ ইকুয়াল টু, এখানে মূলধন আমাদের পি আছে, আর 1 প্লাস আর আর এর মান কত? আমাদের আর এর মান হচ্ছে আমাদের 4/100, তাই না? 4/100, তাহলে 4/100 তারপরে স্কোয়ার। ওকে, তাহলে এখান থেকে সি ইজ ইকুয়াল টু পি, দেখেন লসাগু করলে এখানে 1 প্লাস 4/100 100, তাই না? তাহলে লসাগু করলে এখানে নিচে 100 আছে, তাহলে লসাগু কী হবে? 100ই হবে। তাহলে এই 1 এর নিচে কোনো কিছু নেই, মানে 1 আছে, তাহলে 1 দ্বারা 100কে ভাগ করলে ভাগফল কত পাবেন? 100ই পাবেন। ভাগফল 100 আর 1 গুণ করলে 100, প্লাস 100 দ্বারা 100কে ভাগ করলে ভাগফল 1, 1 আর এই 4 গুণ করলে হচ্ছে 4। ঠিক আছে, তাহলে ফলাফল কি দাঁড়ালো? 100 যোগ 4 ভাগ হচ্ছে 100। তো এটাই লিখছি যে 100 যোগ 4 ভাগ হচ্ছে 100, তারপরে স্কোয়ার। ওকে, আচ্ছা তারপরে কি করলাম? এখানে 100 আর 104 আর 100 যদি আমরা কাটাকাটি করি, 2 দিয়ে কাটলে 4 দিয়ে কাটাকাটি করছি আমরা। 4 দিয়ে যদি 100কে ভাগ করি তাহলে 4×25 100 হচ্ছে যে, আর 104কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি তাহলে দেখেন 104কে যদি 4 দ্বারা ভাগ করি তাহলে 4 দ্বিগুণে 8, এখান থেকে 10, 2, এখানে 4 24, তাহলে 4×6 24, তাই না? তাহলে কত? 26 আসতেছে। তাহলে 4 দ্বারা আমরা 104কে ভাগ করছি, ভাগ ফল পাইছি 26, আর 4 দ্বারা 100কে ভাগ করছি, ভাগ করছি
25, ওকে, তারপরে স্কোয়ার, ওকে। তারপরে কি করলাম, পি গুণন এখানে 26-এর উপরে স্কোয়ার করলে ফলাফল পাবো 676, আর 25-এর উপরে স্কোয়ার করলে পাবো 625, ঠিক আছে। যেহেতু দুইটার উপরে স্কোয়ার আছে এই জন্য আমরা দুইটার উপরে স্কোয়ার করেছি। তারপরে উপরে আছে পি, পি আর এই 676 গুণ করে আছে 676 পি ভাগ হচ্ছে 625 টাকা, ঠিক আছে। তার মানে কি পেলাম বলেন তো, আমরা চক্রবৃদ্ধি মুনাফা পাইলাম 676 পি ভাগ 625 টাকা, আর সরল মুনাফা পাইলাম 2p বাই হচ্ছে 25 টাকা, ঠিক আছে। তাহলে আমরা এখন কি করব, আমরা এখন চক্রবৃদ্ধি মুনাফা সমান লেখা যায় চক্রবৃদ্ধি মূলধন মাইনাস মূলধন। চক্রবৃদ্ধি মুনাফাটার মধ্যে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে এই মূলধন থাকে, তারপরে ওইখানে কি থাকে, চক্রবৃদ্ধি মুনাফা দুইটা যোগ অবস্থায় থাকে, ঠিক আছে। মানে চক্রবৃদ্ধি মূলধন যোগ চক্রবৃদ্ধি মুনাফা, মানে চক্রবৃদ্ধি মুনাফায় মুনাফা এবং মূলধন দুইটাই একসাথে যোগ অবস্থায় থাকে, ঠিক আছে। এই জন্য টাকাটা এই পরিমাণ দেখাচ্ছে। তো এখান থেকে যদি শুধু আমরা মুনাফাটা বের করতে চাই তাহলে চক্রবৃদ্ধি মূলধন থেকে আমাদের শুধু মূলধনটা বাদ দিতে হবে, ওকে। তাই আমরা লিখলাম যে চক্রবৃদ্ধি মুনাফা ইজ ইকুয়াল টু চক্রবৃদ্ধি মূলধন মাইনাস মূলধন। তো চক্রবৃদ্ধি মূলধন আমরা পাইলাম 676 পি বাই 625 মাইনাস মূলধন পাইলাম শুধু কত, পি, ওকে। তাহলে আচ্ছা এই লাইনটা আমরা বারবার লিখছি, বারবার লেখার দরকার নেই। পি এখান থেকে যদি আমরা দেখেন এখানে যে কাজটা করছি সেটা হচ্ছে যে পিটা এখানেও পি আছে এখানেও পি আছে, হ্যাঁ, পিটা কমন নিয়ে নিছি। তা পিটা কমন নিলে এখানে থাকতেছে 676 ভাগ হচ্ছে 625 মাইনাস এখানে বি বের করে নিয়েছি, তার মানে কি থাকতেছে 1 থাকতেছে, ওকে। তারপরে কি করলাম, এখানে লসাগু করলাম, তো লসাগু নিচে আছে 625, তাহলে লসাগু তো 625ই হবে তাই না। তাহলে এবার লসাগু হলে 625, তো এই 625 দ্বারা যখন এই 625কে ভাগ করবো ভাগফল 1 আর এই 676 গুণ করলে 676 মাইনাস এই 1-এর নিচে আমরা একটা 1 চিন্তা করি, হ্যাঁ। তাহলে 1 নিচে 1 চিন্তা করলে 1 দ্বারা এই 625কে ভাগ করলে ভাগফল কত, 625 আর 1 গুণ করলে 625 পাবো, ঠিক আছে। তাহলে 676 থেকে যদি 625 বাদ দিই তাহলে থাকতেছে 51, আর এখানে সাথে ছিল মানে এখান থেকে এতটুকু অংশ থেকে বেড়াচ্ছে 51 বাই হচ্ছে 625, হ্যাঁ। তাহলে এইখানে সাথে ছিল পি, তাহলে পি আর 51 গুণ করলে হচ্ছে 51 পি ভাগ হচ্ছে 625 টাকা, ঠিক আছে। এটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা, হ্যাঁ। তাহলে চক্রবৃদ্ধি মুনাফা আমরা পেলাম 51 পি ভাগ হচ্ছে 625 টাকা, আর সরল মুনাফা আমরা পাইছি 2p ভাগ 25 টাকা, হ্যাঁ। তো আমাদের প্রশ্নে কি বলছি, প্রশ্ন বলছে যে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য 1 টাকা, তাই না। তাহলে আমরা কি করব, এখন আমরা ওটাই লিখবো যে প্রশ্ন অনুসারে চক্রবৃদ্ধি মুনাফা মাইনাস সরল মুনাফা ইজ ইকুয়াল টু 1, যেহেতু আমাদের প্রশ্ন বলছে যে দুইটার মুনাফার পার্থক্য 1 টাকা, তো চক্রবৃদ্ধি মুনাফা তো অবশ্যই বেশি হবে তাই না, আর সরল মুনাফা কম হবে। তো এই জন্য আমরা চক্রবৃদ্ধি মুনাফার সামনে রাখছি। তাহলে চক্রবৃদ্ধি মুনাফা মাইনাস হচ্ছে সরল মুনাফা ইজ ইকুয়াল টু 1। এর মধ্যে থেকে চক্রবৃদ্ধি মুনাফার মান পাইলাম আমরা কত, চক্রবৃদ্ধি মুনাফা পাইলাম 51 পি ভাগ হচ্ছে 625 মাইনাস সরল মুনাফা পাইলাম আমরা 2p ভাগ হচ্ছে 25। তাহলে এখান থেকে বাদ দিলে এদিকে তো 1 আছে আমাদের সূত্র অনুযায়ী, নিয়ম অনুযায়ী। আচ্ছা, তাহলে এখান থেকে যদি 625 আর 25-এর লসাগু করি তাহলে আমরা লসাগু পাবো 625 পাবো, ঠিক আছে। আপনারা এখানে লসাগুটা এভাবে করিয়েন 625 আর 25, তাহলে বুঝতে পারবেন, হ্যাঁ। তো লসাগু 625 পাবো। এখান থেকে কী করবো, 625 দ্বারা যদি এই 625কে ভাগ করি ভাগফল পাবো 1 আর এই 51 পি গুণ করলে 51 পি পাবো, মাইনাস 25 দ্বারা যদি এই 625কে ভাগ করি তাহলে ভাগফল পাবো 25, হ্যাঁ। ওই ভাগফল 25 আর এই 2p যদি আমরা গুণ করি তাহলে এটা পাবো 2p গুণন 25, ঠিক আছে। আর এদিকে 1 আছে 1 থাকবে। তাহলে 625 এখানে 51p মাইনাস 2p আর 25 গুণ করলে আছে 50p, হ্যাঁ, ইজ ইকুয়াল টু 1। তাহলে 51 থেকে 50 বাদ দিলে থাকছে p ভাগ হচ্ছে 625 ইজ ইকুয়াল টু 1। তাহলে 1 ভাগ 1, তাহলে 1-এর নিচে একটা 1 চিন্তা করেন, তাহলে আর গুণ করেন, p আর 1 গুণ করলে p, 625 আর 1 গুণ করলে আছে 625, ঠিক আছে। তাহলে উত্তর আছে মূলধন 625 টাকা, ঠিক আছে। আমাদের 27 নম্বর যে সমস্যা, এই সমস্যাটির সমাধান আশা করছি বুঝতে পেরেছেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।